মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি তলিয়েছে বরিশাল, খাগড়াছড়ির নিচু এলাকা। কক্সবাজারের এখনো লাখো মানুষ দুর্ভোগে। প্রচুর পানি হওয়ার কারণে মানুষ যাতায়াত ঘর থেকে বাইরে হতে পারে নাই, সে কারণে অনেক কষ্ট পাইছি। মোটামুটি আর বেশি কষ্ট। কোটা আন্দোলনে হতাহতদের স্মরণে আজ দোয়া ও গণমিছিল সহ নানা কর্মসূচি। শিক্ষার্থীদের সাথে সংহতি জানালেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঘুরে দাঁড়াচ্ছে চা শিল্প, বৃষ্টিতে এসেছে নতুন কুড়ি, বেড়েছে উৎপাদন। চলতি বছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশাবাদ। বৃষ্টির পরে বাগান পরিবর্তন হয়েছে, বাগান সবুজ হয়েছে, পাতিও বাড়ছে, বাগানে আয়ও বাড়ছে। বৃষ্টিটা যদি এরকম থাকে উৎপাদনের ধারাটা অব্যাহত থাকবে। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, এতে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। বরিশালে গতকাল থেকেই কখনো গুড়ি গুড়ি কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। বিরামহীন বৃষ্টিতে নগরীর নবগ্রাম রোড, জিয়া সড়ক, আলীকান্দা স্টেডিয়াম কলোনি সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাটেও জমেছে পানি। জলজটের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। ভোগান্তি পোহাতে হচ্ছে ঘর থেকে বের হওয়া মানুষের। টানা বৃষ্টিতে খাগড়াছড়িতে বেড়েছে নদী, ছাড়া ও খালের পানি। প্লাবিত হয়েছে শহরের বেশ কিছু এলাকা। জলমগ্ন বাড়িঘর, দোকানপাট, ফসলি জমিও তলিয়েছে পানির নিচে। চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তর দক্ষিণ গঞ্জপাড়া, দক্ষিণ মেহেদীবাগ, শান্তিনগর ও মুসলিম পাড়ার একাংশে জলবদ্ধতা তৈরি হয়েছে। এদিকে কক্সবাজারে বৃষ্টি ও পাহাড়ি ঢল কমে আসায় জলাবদ্ধতা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। নামতে শুরু করেছে নিম্নাঞ্চলের পানি। তবে চকরিয়া, পেকুয়া ও রামুর বেশ কিছু এলাকায় এখনও জলমগ্ন রয়েছে। চরম দুর্ভোগে এসব এলাকার বাসিন্দারা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রোববার পর্যন্ত ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণ থাকতে পারে। ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সমুদ্র বন্দরগুলোকে। দর্শক, এই খবরের বিস্তারিত জানাতে চাই। সেটি জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন শাহরিয়ার ইউনুস। তার মাধ্যমে জানাবো সেখানকার বিস্তারিত। শাহরিয়ার, একটু জানাবেন প্লাবিত এলাকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সেখানে আসলে কি ধরনের ভোগান্তিতে রয়েছে সেখানকার সাধারণ মানুষ বা স্থানীয়রা? রেজা, টানা দুদিনের বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ির বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং প্লাবিত এলাকার প্রায় 4 শতাধিক পরিবার পানিবন্দী হয়েছে। সেখানকার এখন যে দুর্ভোগ সেটি হচ্ছে এখন পর্যন্ত অনেক মানুষ বাসাবাড়িতে রয়ে গেছে এবং কারো কারো বাসাবাড়িতে আপনার টিনের চাল পর্যন্ত ডুবেছে। সেই সব এলাকায় সকাল থেকে এখন পর্যন্ত বিশুদ্ধ পানির একটা সংকট দেখতে পেয়েছি। কোনো কোনো এলাকায় এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ না হওয়ায় পানিবন্দী এলাকার মানুষগুলো একটু শঙ্কায় রয়েছে যে এখন পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়নি, অর্থাৎ যে কোনো সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে প্রাণহানির ঘটনা ঘটতে পারে, সে কথাটা আমাদেরকে বলছেন। আর যারা এখন পর্যন্ত বাসা বাড়িতে রয়েছেন তাদের একটি ভাষ্য হচ্ছে যে সকাল থেকেই চেঙ্গি নদীর পানি ঢুকে মুসলিম পাড়ার একাংশ, মেহেদীবাগ, গঞ্জপাড়া, উত্তর দক্ষিণ সহ যে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে, সেসব এলাকায় সকাল থেকে এখন পর্যন্ত বিশুদ্ধ পানির তারা খেতে পারছে না, অর্থাৎ বাড়ির আঙ্গিনায় যে টিউবওয়েল রয়েছে, মোটর রয়েছে, সেটি ডুবে গেছে। আর এছাড়া দুর্ভোগের যে বিষয়টি সেটি পর্যন্ত এখন পর্যন্ত আমরা স্ব এলাকার যে কাউন্সিলর অর্থাৎ স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা এখন পর্যন্ত এলাকা পরিদর্শন করে যে স্ব ওয়ার্ডের যে আশ্রয় কেন্দ্র খুলে দেওয়ার কথা সেটা এখন পর্যন্ত খুলে নেই, অর্থাৎ মানুষ যে পানিবন্দী হয়েছে সে পানিবন্দী হওয়া মানুষগুলো ঘর বাড়ি ছেড়ে যে অন্যত্র উঠবে সেটি এখন পর্যন্ত নিরাপদ স্থানটুকু তারা পায়নি। অনেকেই তাদের আশপাশের স্বজনদের বাসা বাড়িতে উঠছেন। এছাড়া যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের কারণে আরো বেশ কয়েকটি এলাকা প্লাবিত হতে পারে এমনটি বলছেন। তবে এখানকার মানুষের একটি ক্ষোভ আমরা দেখতে পেয়েছি, বছরের পর বছর এমন পরিস্থিতি হলো মূলত রাস্তাঘাট সহ উঁচু না হওয়ায় তারা মূলত এমন ভোগান্তিতে পড়ছেন, সে কথাটা আমাদেরকে জানিয়েছেন। রেজা,
পরিস্থিতির বিস্তারিত জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ শাহরিয়ার ইউনুস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বন্যা এবং এই যে পানি ওঠার বৃষ্টির খবরাখবর জানাচ্ছিলাম, সেই খবরের আরও বিস্তারিত জানাবো। তবে সাম্প্রতিক বিষয় নিয়ে ধানমন্ডির 3-এ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। পরীক্ষার হলে ফিরে যাবে, তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসাবে ব্যবহার হোক, এটা জাতি চায়। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। আগামী রোববার প্রাথমিক পর্যায়ের প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসে। কোনো ধরনের ভয়ভীতি আশঙ্কা ব্যতি রেখে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ফিরে পাওয়া স্বাভাবিক গতি, এটা আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীরাই এদেশের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে তাদের। আমরা দেখছি নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু দর্শক, ধানমন্ডির 3-এর এতে প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য রাখছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা তার বক্তব্যে সরাসরি ছিলাম। এবার যাচ্ছি আমাদের সহকর্মী এহসান আল কুতুবির কাছে। তিনি বন্যা পরিস্থিতির খবরাখবর অর্থাৎ কক্সবাজারের খবরাখবর জানাবেন। এহসান, কিছু এলাকা তো এখনো পানি নামতে শুরু করেছে সেখান থেকে, এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, এবং পানি নামার পরবর্তীতে যে সংকটটি হবে সেটি কি রকম? পানি নেমে যাওয়ার পরে যে সংকট দেখা দেয় সেটা হচ্ছে খাদ্য সংকট তো আছে, পাশাপাশি বিভিন্ন এলাকায় যে রাস্তাঘাট ভেঙে যাওয়া, তারপরে কালভার্ট নষ্ট হয়ে যাওয়া, এগুলো মূলত এখন স্পষ্ট হচ্ছে। আমি এখন যে এলাকায় আছি এটি হচ্ছে উকিয়া জালিয়াপালং এলাকা। এখানে গতকালকেও কিন্তু পানি ছিল, এখন অনেকটা উন্নতি হয়েছে, পানি নেমে গেছে। জলবদ্ধতা যে সৃষ্টি হয়েছিল, পানি নিষ্কাশন ব্যবস্থা দেখা যাচ্ছে। এবং এখানে উখিয়ার মধ্যে আমরা একটু আগেই কক্সবাজার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি যেটা বলছেন যে উখিয়ায় তিনি প্রায় ইতিমধ্যে 11 মেট্রিক টন ত্রাণ বিতরণ করেছেন যারা খাদ্য সংকটে ছিল, তাদের জন্য ত্রাণ এবং অন্যান্য টাকা অর্থাৎ 1.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সেগুলো বিতরণ করছেন। এবং তিনি বলে গেছেন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য সব ধরনের সহায়তা করা হবে। এবং আমরা দেখেছি আজকে সকালে রামুতে ছিলাম, রামুতেও এখনো রামুর বিশেষ করে রামুর কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নে বেশ কিছু এলাকায় এখনো পানিবন্দী অবস্থায় আছে। ঘর বাড়িতে না থাকলেও কিন্তু উঠোনের মধ্যে পানি আছে। পানি অবশ্যই বিভিন্ন জায়গা থেকে নামতে শুরু করেছে, তবে কিছু নিম্নাঞ্চল রয়েছে যেখানে এখনো পর্যন্ত পানিবন্দী অবস্থায় আছে মানুষ। এবং এমন অবস্থা যদি যে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না 2 দিন ধরে, অর্থাৎ ভারী বৃষ্টি হচ্ছে না, এই অবস্থা যদি থাকে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে যে সংকট আছে মানুষ এটা থেকে মুক্তি পাবে। আমরাও তেমনটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ এহসান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কোটা সংস্কার আন্দোলনে হতাহত ও গ্রেফতার শিক্ষার্থী সহ সকলের জন্য দোয়া প্রার্থনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
শিক্ষার্থীদের 9 দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে সমাবেশে যোগ দেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় তারা গণগ্রেফতার বন্ধ, ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ ক্যাম্পাস দ্রুত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে নগরীর মডার্ন মোড়ে যান শিক্ষার্থীরা। অথৈ সাগরে ভাসছে সাংবাদিক মেহেদী হাসানের পরিবার। যাত্রাবাড়িতে সহিংসতার সংবাদ সংগ্রহকালে গুলিতে প্রাণ হারান তিনি। পটুয়াখালীর বাউফলের বাড়িতে চলছে এখন শোকের মাতম। এসব ছবি এখন শুধুই স্মৃতি। বাবাহারা 2 মেয়ে। অথৈ সাগরে গণমাধ্যম কর্মী হাসান মেহেদীর পরিবার। পটুয়াখালীর বাউফলের হোসনাবাদ গ্রামের বাসিন্দা মেহেদী স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন ঢাকার কেরানীগঞ্জে। কাজ করতেন ঢাকা টাইমসে, ছিলেন সিনিয়র রিপোর্টার। গত 18 জুলাই যাত্রাবাড়িতে সহিংসতার খবর সংগ্রহকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। আশিকর ভাই, মেজো ভাই, ওর কাছে ফোন দিয়েছে যে মেহেদী হাসান গুলি লাগছে, ঢাকা মেডিকেলে আছে, তোমরাও তাড়াতাড়ি করে। এই ও পাইয়া ও আর কি গেছে, ও আবার আত্মীয় স্বজন সবার দিয়ে ফোন দিয়েছে, ভাইয়ের গুলি লাগছে, আমি হাসপাতাল যাইতে আছি। লাগে নিয়ে থাক দুধ খাওয়াইছি, এখন কষ্ট করে ওই বাইরে পাচ্ছিল। 3 ভাইয়ের মধ্যে সবার বড় মেহেদী। বাবা মাকে দেখভালের দায়িত্ব ছিল তার। এখন না ফেরার দেশে সেই সন্তান। নির্বাক স্বজনরা, শোকস্তব্ধ এলাকাবাসীও। বাড়ির আগিনাতেই চিরনিদ্রায় শায়িত মেহেদী। ব্যাংকে গেলে টাকা উঠাইছে, টাকা উঠে ঘর উঠাইছে। এখন ওই চাকরি নিয়েছিল, চাকরি নিয়ে এইবারে আস্তে আস্তে ঋণ শোধ করবে। বারণ করছে সেই অনেক এলাকা আছে, এলাকার আমার মনে হয় খুবই কম ছিল। কারোর সাথে মুখ তুলে কোনো সময় কথা কয় নাই, মাথা উঁচু করে কারো দ্বারে দাঁড়ায় নাই। ঢাকা টাইমসের আগেও আরও 2টি পত্রিকায় কর্মরত ছিলেন মেহেদী। কাজ করেছেন বেসরকারি একটি সংবাদভিত্তিক টিভি চ্যানেলেও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সাম্প্রতিক অস্থিরতায় ধস নেমেছে বেনাপোল স্থলবন্দরের রাজস্ব আদায়ে। কয়েকদিন বন্ধ থাকার পর ইন্টারনেট চালু হলেও রয়েছে ধীরগতি। এতে আমদানি রফতানি বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলছে। বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। প্রতিদিন আমদানি হয় নানা ধরনের পণ্য। এর মধ্যে রয়েছে দেশের 80% শিল্প কারখানার কাঁচামাল। তবে সাম্প্রতিক অস্থিরতার কারণে ধস নেমেছে বন্দরের রাজস্ব আদায়ে। বেশ কিছুদিন বন্ধ ছিল ইন্টারনেট, তারপর সচল হলেও ধীরগতি। এতে ব্যাহত বন্দরের আমদানি রফতানি বাণিজ্য। সময়মতো পণ্য খালাস না হয় শিল্প কারখানার উৎপাদনও বাধাগ্রস্ত হয়েছে। কারফিউ এবং ইন্টারনেট সেবা বিঘ্ন ঘটার কারণে আমদানি রপ্তানি করার হারে কমে গেছে। এটার মূল কারণ আমরা যেগুলো এলসি করেছি ব্যাংকে, এগুলো এলসি গুলো সুইফট পাস হয়নি। শিল্প কলকারখানার কাঁচামাল আমদানি রপ্তানি হয় এবং গার্মেন্টস জাতীয় পণ্য আমদানি হয়, এগুলো একেবারে বন্ধ ছিল। সরকারের রাজস্ব অনেক ঘাটতি হয়েছে। আমদানিকারকরা নির্দিষ্ট সময়ে পণ্য আমদানি করতে না পারায় তারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিনিয়ত স্থলবন্দরটি হয়ে ভারত বাংলাদেশে আসা যাওয়া করেন অসংখ্য পাসপোর্টধারী যাত্রী। কমে যায় সেই সংখ্যাও। ঢাকা থেকে আসতে অনেক অসুবিধা হয়ে গেছে, কারণ আমাদের ভেঙে ভেঙে আসতে হচ্ছে। আমি আমার হাজবেন্ডকে ওনার জন্মভূমি দেখানোর জন্য বাংলাদেশে এসেছিলাম, আর বাংলাদেশের এরকম কারফিউ সংকটজনক অবস্থা দেখে আমার একটু দেরি হয়ে গেছে, আমি দেশ ত্যাগ করছি। স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে সাম্প্রতিক অস্থিরতার বড় প্রভাব পড়েছে বেনাপোলে। গেল 2 সপ্তাহে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে অন্তত 170 কোটি টাকা। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম কিছুটা কমে যায় এবং পণ্যবাহী গাড়ির সংখ্যাও কমে যাওয়ায় রাজস্ব আদায় কিছুটা ব্যাহত হয়। দ্রুতই আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক হবে বলে আশা পরিচালকের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। রাজবাড়ীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকালে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আলাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। আলাদিপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 1 জন। আহত অবস্থায় 6 জনকে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও 1 জনের। এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন 2 জন।
মৌসুমের শুরুতে অনাবৃষ্টি আর খরায় পড়লেও সাম্প্রতিক বৃষ্টিতে ঘুরে দাঁড়িয়েছে দেশের চা শিল্প। প্রতিটি বাগানেই বেড়েছে উৎপাদন, বেড়েছে গুণগত মানও। বেশি পাতা তুলতে পারায় আয় বেড়েছে চা শ্রমিকদেরও। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে চায়ের উৎপাদন, প্রত্যাশা বাগান সংশ্লিষ্টদের। দিগন্ত জুড়ে সবুজের হাতছানি, পরম যত্নে পাতা তুলছেন চা শ্রমিকরা। হবিগঞ্জের বাগানগুলোতে পুরোদমে চলছে চা উৎপাদন। মৌসুমের শুরুতে অনাবৃষ্টি আর খরায় উৎপাদন ব্যাহত হলেও ঘুরে দাঁড়িয়েছে চা শিল্প। সাম্প্রতিক বৃষ্টিতে এসেছে নতুন কুড়ি, বেড়েছে উৎপাদন। নিয়ম অনুযায়ী 24 কেজি পাতা সংগ্রহ করলে চা শ্রমিকদের মজুরি মেলে 170 টাকা। অতিরিক্ত প্রতি কেজির জন্য বরাদ্দ 4 থেকে 5 টাকা। ফলন বেশি থাকায় অনেকেরই সংগ্রহ দিনে 70 থেকে 80 কেজি পাতা। এতে অতিরিক্ত আয় হচ্ছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। 24 কেজি দিয়া যদি আমি বেশি দিই, 10 কেজি কিংবা 12 কেজি, এটা 4 টাকা কেজি আমাদেরকে দেয়। আমরা ওই যে খরান দিছে এই সময় মানে 2 বেলাতে আমরা 6 পন 7 পন দিছে। বৃষ্টির পরে বাগান পরিবর্তন হয়েছে, বাগান সবুজ হয়েছে, পাতিও বাড়ছে, বাগানে আয়ও বাড়ছে। চলতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10 কোটি 80 লাখ কেজি। এপ্রিল মে মাসে কিছুটা পিছিয়ে থাকলেও বৃষ্টিপাতে খরার প্রভাব কাটিয়ে উঠেছে চা বাগানগুলো। চায়ের যে আপনার ইয়াটা হচ্ছে, ফ্লাশিংটা হচ্ছে, সেটা হচ্ছে না। ডাইব্যাক সিস্টেম যেটা, সেটা দেখা দিচ্ছে। ডাইব্যাক হলেই তো প্রোডাকশনের দিকে আমরা যেতে পারি না। আর কোয়ালিটি বলতে ডাইব্যাক হলে ওখানে ফ্লাশ হচ্ছে না। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বেড়েছে গড়ে 30%। বেড়েছে চায়ের গুণগত মানও, মিলছে ভালো দাম। আগামী 3 মাস বৃষ্টিপাতের ধারাবাহিকতা অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করেন বাগান সংশ্লিষ্টরা। মে মাসের শেষের দিকে থেকে জুন মাসে ভালো বৃষ্টি পাওয়ার পরের থেকে উৎপাদন অনেক বেড়ে গেছে এবং আশা করি এখন এই উৎপাদনের ধারা বৃষ্টিটা যদি এরকম থাকে, উৎপাদনের ধারাটা অব্যাহত থাকবে। চলতি বছর হবিগঞ্জের 24টি চা বাগানের উৎপাদন লক্ষ্যমাত্রা 1 কোটি 25 লাখ কেজি চা। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। দর্শক, এই ছিল সংবাদ সাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।